নমস্কার, আমি সুমন। আর আজকে আমি ফিরে এসেছি আমার চ্যানেলে আবার একটা ভিডিও নিয়ে। আজকে আমি যে বইটা রিভিউ করব সেই বইটির নাম হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গুহা মানব। এই বইটা আমি আমার অফিসের লাইব্রেরি থেকে খুঁজে পেয়েছিলাম। এবং এই বইটির সংস্করণ হচ্ছে 1999 সালের। এবং বইটির মূল্য ছিল তখন 45 টাকা। বর্তমানে এই বইটির মুদ্রিত মূল্য কত সে ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই, তবে আমি আশা করছি কম করে 200 টাকা তো হবেই। আপনারা যারা এই বইটি পড়তে ইচ্ছুক তারা অবশ্যই অনলাইনে সার্চ করে দেখতে পারেন এই বইটির বর্তমান মূল্য কত এবং কিনতে পারেন। আমরা যারা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পড়েছি তারা জানি যে তার লেখার মধ্যে একটি নির্দিষ্ট স্টাইল রয়েছে। এবং ব্যক্তিগতভাবে আমি তার বহু কিশোর সমগ্র পড়েছি, কিশোর রচনা সমগ্র পড়েছি, বহু কিশোর উপন্যাস পড়েছি এবং আপনারাও পড়ে থাকবেন, কারণ শীর্ষেন্দু মুখোপাধ্যায় মূলত আহ, কিশোর রচনার জন্যই বিখ্যাত। তার লেখা পড়ে আমরা একটা জিনিস বুঝতে পারি যে তিনি তার লেখার মধ্যে কোনো কঠিন ভাষা বা জটিল জটিলতার কোনো আহ, ব্যবহার করেন না। এবং তিনি যেগুলো লেখেন খুবই সহজ সাধারণ কথ্য ভাষায় লেখেন। এবং তিনি মূলত কৌতুকপূর্ণ রচনা লেখেন। এবং আমরা যারা তার কিশোর রচনা পড়েছি তারা জানি এটা। কিন্তু যারা খুব ভালো করে তার কৌতুক রচনা পড়েছেন বা কিশোর রচনা পড়েছেন তারা বুঝতে পারবেন যে তার লেখার মধ্যে কোথাও একটা খুব সূক্ষ্মভাবে তিনি আমাদের সমাজের কপটতার বা হিপোক্রিসি বলতে যা বোঝায় তার একটি উদ্ঘাটন করেছেন। সেই রকমই তার যে বড়দের লেখাগুলো রয়েছে তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পার্থক্যটা হলো শুধু এটাই যে বড়দের লেখাগুলো যেগুলো তিনি লিখেছেন তার মধ্যে কোনো হাস্য কৌতুকের প্রকাশ করেননি, কিন্তু একই সহজ সরল ভাষা দিয়ে তিনি তার বড়দের লেখাগুলো লিখেছেন। এবং খুবই স্বাভাবিকভাবেই, খুবই সরাসরি তিনি সমাজের বিভিন্ন মানুষের চরিত্রগত দিক আহ, তিনি তার লেখাগুলোর মধ্যে দিয়ে, তার বড়দের লেখাগুলোর মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। এই যে বইটি নিয়ে আমি কথা বলছি এখন, এই বইটির মধ্যেও তিনি, এই বইটির মধ্যে দিয়ে তিনি একটি সমাজের ইন্টারেস্টিং, সমাজের বললে ভুল হবে, মানুষের একটি ইন্টারেস্টিং দিক নিয়ে আলোচনা করেছেন বললে ভুল হবে। তিনি খুব সাটেল ওয়েতে গল্পটি বলেছেন এবং সেই গল্পটির মধ্যে দিয়ে সেই আইডিয়াটার প্রকাশ করেছেন। এই আইডিয়াটা কি? খ্রিস্টপূর্ব সময়ে কিছু দার্শনিক ছিলেন, উদাহরণস্বরূপ এপিটেকটাস এবং সেনেকা। এপিটেকটাস ছিলেন গ্রিক দার্শনিক, তিনি একজন স্লেভ ছিলেন। এবং প্রায় একই সময়ে রোমান সাম্রাজ্য যখন চলছিল সেই সময় আর একজন ইটালির দার্শনিক ছিলেন যার নাম ছিল সেনেকা। প্রধানত এই দুইজন দর্শনে একটি মতবাদের প্রচলন করেন যেটি হলো স্টোইসিজম। স্টোইসিজমকে বাংলাতে যদি আমরা সমার্থক করি তাহলে বলা যায় বৈরাগ্য দর্শন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই বইটিতে এই স্টোইসিজম নিয়ে একটি আইডিয়া তিনি আমাদের দিয়েছেন। যদিও স্টোইসিজম বা বৈরাগ্য দর্শন তিনি সরাসরিভাবে কোথাওই এই বইটির মধ্যে উল্লেখ করেননি, কিন্তু তার এই গল্পটি পড়ে বা উপন্যাসটি পড়ে আমরা স্টোইসিজম নিয়ে কিছুটা আন্দাজ করতে পারি। এখন প্রশ্ন হলো, এই স্টোইসিজম বা বৈরাগ্য দর্শন কি? আমি প্রথমেই
দুইজন দার্শনিকের নাম বললাম, পাশ্চাত্য দেশের, খ্রিস্টপূর্ব সময়ের। তারা এই স্টোইসিজম এর মতবাদ প্রচলন করেন, এবং এর মতবাদ অনুযায়ী বলা হয় যে আমাদের জীবনে দুই ধরনের ঘটনা ঘটে। এক ধরনের ঘটনা দৈনন্দিন জীবনে ঘটে, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এবং এক ধরনের ঘটনা থাকে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। স্টোইসিজমের মতবাদ যারা প্রচার করেছেন, তাদের মত অনুযায়ী যে সমস্ত ঘটনা আমাদের জীবনে আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো যত খারাপই হোক না কেন, বা যেগুলো যত অপছন্দেরই হোক না কেন, সেইগুলো নিয়ে প্রতিক্রিয়া দেখানো বা চিন্তা করা বা ওভার থিঙ্কিং করা, এইগুলো করে কোনো লাভ নেই। তাদের মত অনুযায়ী আমাদের জীবনে যতই বিপরীতধর্মী ঘটনা ঘটুক বা যতই নেগেটিভ ঘটনা ঘটুক, যতই আপদ বিপদ আসুক না কেন, আমরা এগুলোর উপর ভিত্তি করে কিছু স্টেপ নিতে পারি বা অ্যাক্ট করতে পারি, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এই দার্শনিকদের মতে আমাদের সব সময় সেই সমস্ত ঘটনা নিয়ে ভাবা উচিত, বা সেই সমস্ত কাজকর্ম নিয়ে ভাবা উচিত যেগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে। যে ঘটনাগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখানো বৃথা। এই কারণেই বাংলাতে বলা হচ্ছে বৈরাগ্য দর্শন। যদিও শুনে মনে হতে পারে যে বৈরাগ্য দর্শনের প্রধান ভিত্তি হলো বিরাগ, বা জীবনের বিভিন্ন ঘটনা, জীবনের বিভিন্ন অ্যাসপেক্টের প্রতি নিষ্প্রিয় থাকা, কিন্তু তা নয়। আমাদের নিষ্প্রিয় থাকতে হবে সেই সমস্ত চিন্তার প্রতি, যেই চিন্তাগুলো আসে আমাদের সেই সমস্ত ঘটনা থেকে, যেই সমস্ত ঘটনাগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, যেটা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই, সেগুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই। যেটা আমরা করতে পারবো সেটাই করা উচিত। যদি আমাদের সাথে কোনো খারাপ ঘটনা ঘটে থাকে, তাহলে সেটি নিবারণ করার জন্য বা সেটি থেকে বেরিয়ে আসার জন্য কি করা প্রয়োজন, আমাদের লজিক্যালি ভাবতে হবে, বাস্তবতা দিয়ে ভাবতে হবে, প্র্যাকটিক্যালিটি দিয়ে ভাবতে হবে। এইটাই এই গল্পের মূল বিষয়বস্তু। এখন প্রশ্ন হলো, গুহা মানবের সঙ্গে স্টোইসিজমের কি সম্পর্ক? সভ্যতার পূর্বে মানুষ যখন প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকতো, তখন মানুষের জীবনের একটি উদ্দেশ্য ছিল, সেটি হলো আজকের রাতটা কোনোভাবে কাটানো, তারপর আবার কালকে দেখা যাবে। অর্থাৎ সার্ভাইভাল বা বেঁচে থাকা। এবং বেঁচে থাকার জন্য কি করতে হতো? প্রধানত খাবারের খোঁজ করতে হতো, এবং হিংস্র বন্যজন্তুর মুখোমুখি হয়ে তাদেরকে বশ করতে হতো বা হারাতে হতো, বা তাদের থেকে বেঁচে থাকতে হতো, বা তাদের থেকে লুকিয়ে থাকতে হতো। ব্যাস এইটুকুই কাজ ছিল। এবং এখানে কোনো ইমোশনের জায়গা ছিল না, শুধুমাত্র প্র্যাকটিক্যালিটি, বাস্তবতা, এবং কি করলে আমরা বেঁচে থাকতে পারবো। তাই গুহা মানবের থেকে বেশি স্টোইক চিন্তাভাবনার অধিকারী আর আমাদের সভ্যতায় কোনোদিন কেউ ছিল না, আর কোনোদিন হবেও না। কারণ বর্তমান যুগে আমরা হাজারটা ছোট ছোট জিনিস নিয়ে মেতে আছি, এবং প্রত্যেকটা ঘটনায়, প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনো ফ্রাস্ট্রেশন আমাদের মধ্যে চলেই আসে।
আমরা যে জিনিসটা নিয়ে কোনো রকম কিছু করতে পারবো না সেই জিনিসটা নিয়ে সারা দিন সারা রাত চিন্তা ভাবনা করি। তাই স্টোইসিজম বর্তমান যুগে আমাদের মধ্যে থেকে আরও অনেক দূরে চলে যাচ্ছে। আমরা প্রত্যেকটা মুহূর্ত সোশ্যাল মিডিয়া চলে আসার পরে প্রত্যেকটা মুহূর্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় কোথায় কি ঘটনা ঘটছে, কোথায় কোনো খারাপ ঘটনা ঘটছে, কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথায় পলিটিক্সে কি হচ্ছে, সব কিছু নিয়ে এতটা বেশি উদ্বিগ্ন হয়ে রয়েছি যে আমরা বাস্তবতা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। তাই এই বইটি আমার মনে হয় বইটি পড়ে যারা এই সেন্সটি বা এই আইডিয়াটি উপলব্ধি করতে পারবেন, আমার মনে হয় তাদের জন্য এটি একটি শেখার বিষয় হয়ে থাকবে। তবে এই বইটি যদি পড়েন আপনারা, তবে তার মধ্যে স্টোইসিজম ছাড়াও আরও একটি জিনিস আপনাদের আহ, আরও বেশি করে নজরে আসতে পারে বা মনে দাগ কাটতে পারে। সেটি হলো নারী চরিত্র, বিশ্বস্ততা, আনুগত্যতা এবং অবিশ্বস্ততা। নারী চরিত্রের মধ্যে নারী চরিত্রের অনিশ্চয়তা, আনপ্রেডিক্টেবিলিটি একটি বিষয়, এবং স্টোইসিজম বা বৈরাগ্য দর্শনের প্রতি নারীর মনের আকর্ষণ, সেটি একটি বিষয়। তবে আমার মনে হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই আকর্ষণটাকে একটু অতিরঞ্জিত করে দেখিয়েছেন, কারণ দেখাতে বাধ্য হয়েছেন। হতে পারে যে বাস্তব জীবনে স্টোইসিজমের প্রতি নারীর যে আকর্ষণ সেটি খুব সাটেল বা সূক্ষ্ম হয়ে থাকে তার প্রকাশটা। অনেক সময় তার প্রকাশ হয়ই না, বা তার প্রকাশটা শুধুমাত্র মনের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাই আমরা কখনো হয়তো জানতেও পারি না। কিন্তু যেহেতু শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই আইডিয়াটি আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন, সেই জন্য তিনি বাধ্য হয়ে অতিরঞ্জনের মাধ্যমে এই আইডিয়াটা প্রকাশ করেছেন। আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন, তাহলে এই বইটি পড়ে আপনার মনে আসতেই পারে যে এই বইটির মধ্যে কোন চরিত্রটি আপনি। এই বইটির মধ্যে 3টি প্রধান চরিত্র রয়েছে, 2টি পুরুষ পুরুষ এবং একজন মহিলা। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনার হয়তো মনে হতে পারে যে এই দুইজনের মধ্যে কোনজন আপনি, এবং আপনি দুইজনের মধ্যে একটি প্রেফারেন্স অবশ্যই বেছে বেছে নেবেন এবং তার মতোই হতে চাইবেন বলে আমার বিশ্বাস। তাই এই বিষয়গুলি জানার জন্য এবং বোঝার জন্য আপনার এই বইটি অবশ্যই পড়া উচিত। আপনারা এই বইটি কিনবেন, কিনে পড়বেন এবং পড়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে আমি এখানেই শেষ করছি। লাইক আর সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।